করে দিতে হবে। When parenteral iron will be indicated, কখন কোন ক্ষেত্রে করতে হয় সাধারণত? যখন আমরা একটা লং টাইম থেরাপিতে যাব তখন করা যায়। না লং টাইম তো তোমাদেরকে এটা বুঝি বলছি। ওরালি ওরালি যদি হচ্ছে যে when oral iron is not tolerate, যখন টলারেট করতে পারে না। আরেকটা হচ্ছে যে not absorbed due to malabsorption, যদি অ্যাবজর্পশন না হয় তখন হবে। যেমন আবার কিছু আছে না, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তখনও কিন্তু আয়রন অ্যাবজর্পশন হয় না। ওইসব ক্ষেত্রে তোমাকে প্যারেন্টারাল দিতে হবে, এর আগে না। কারণ প্যারেন্টারাল দিলে খুব কুইকলি যখন হয় না, তাহলে আমি দেবো কেন? পেশেন্টকে সব সময় দেওয়াটা দরকার নাই, তাহলে পেশেন্ট কমপ্লায়েন্স কমে যাবে, পেশেন্ট নিতে যাবে না। ওরাল administration very easy one, common, the patient's compliance will be good, মতো নিবে ওষুধ। তোমাদের একটা নতুন টিচার যোগ হয়েছে, সে আসছে, সে what are the oral iron preparation, কতগুলো আছে ওরাল আয়রন আর কতগুলো আছে প্যারেন্টারাল আয়রন। ওরাল আয়রনের প্রিপারেশন গুলো কি কি? আর একটা কোশ্চেন কিন্তু অনেক সময় আসে, oral iron preparation and they are containing elemental iron, যেটা যেমন ওরাল আয়রনের প্রিপারেশন গুলির নাম বলো আর তার মধ্যে কতটুকু পরিমাণে ইয়ে আছে, আয়রন আছে। ওখানে কিন্তু নট অনলি ইন দা ওরাল আয়রন প্রিপারেশন শুধু যে আয়রন আছে তা না, তার সাথে অন্যান্য জিনিসও থাকে। এখন এলিমেন্টাল আয়রন কতটুকু থাকে কোন ড্রাগের মধ্যে, কোন মানে স্যাম্পলের মানে ক্যাটাগরির ড্রাগের মধ্যে কতটুকু আয়রন থাকে, সেই হিসাবে তুমি এটারে সাপ্লাই দিবে, মানে পেশেন্টকে অ্যাডভাইস করবা নেওয়ার জন্য। আচ্ছা, ফেরাস সালফেট একটা যে আমি এটা খুব সম্ভব এটা বেনেটন ব্রাউন থেকে নিয়েছি আগে, যেটা লরেন্স হিসেবে ছিল। কারণ একটা বইতে ক্যাটজাংয়ে কিন্তু এটার হিসাব আলাদা দেওয়া আছে। আমি এটা লিখেছি বেনেটন ব্রাউন থেকে, একটু 19-20 হতে পারে। তো হোয়াট এভার বোথ আর রাইট, বোথ আর কারেক্ট, তুমি যে কোনো বই থেকে দাও না কেন, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড বই যেটাই হোক সেটা থেকে দিলে এটা কারেক্ট হবে। ফেরাস সালফেট 200 milligram tablet, ferrous sulfate 200 milligram tablet containing 60 milligram elemental iron। তাহলে 200 মিলিগ্রামের মধ্যে কতটুকু আছে আয়রন? 60, আর বাকি 140 হচ্ছে অন্যান্য, যে সালফেট টালফেট যা হোক ওগুলি থাকে, আর অন্যান্য জিনিস থাকে ইনগ্রেডিয়েন্টস। তাহলে ferrous sulfate 200 milligram containing 60 milligram elemental iron। Number 2, ferrous gluconate, দেখা যায় কিন্তু সব ফেরাস ফর্মে, নট ইন দ্য ফেরিক ফর্ম। ফেরাস গ্লুকোনেট, তোমরা অনেক সময় না পরীক্ষার সময় যখন ভাইভাতে জিজ্ঞাসা করা হয় কিছু আয়রন প্রিপারেশনের নাম বলো, ফেরিক সালফেট, ফেরিক, একেবারে ভুল এটা। আমার আয়রন প্রিপারেশন ইজ ইন দ্য ফেরাস ফর্ম, নট ইন দ্য ফেরিক ফর্ম। ফেরিক ফর্ম হচ্ছে the food containing only the ferric form of the iron. Ferrous gluconate 300 milligram tablet, ফেরাস গ্লুকোনেটের থাকে হচ্ছে 300 মিলিগ্রাম ট্যাবলেট কন্টেইনিং 35 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। তাহলে 300 মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে 35 মিলিগ্রাম খালি থাকে এলিমেন্টাল আয়রন, কম না? ম্যাম ওই দিন তো আপনি বলছিলেন যে আমাদের ওরাল প্রিপারেশন গুলোর মধ্যে আমরা ফেরাস ফর্মটা ইউজ করি। হ্যাঁ, ফেরাস ফর্ম। হ্যাঁ ম্যাম বলছিলেন না ওই দিন যে ফেরাস, ম্যাম বলছিলেন যে ফেরাসটা আমাদের ওরাল প্রিপারেশন যে ড্রাগগুলো থাকে এগুলোর মধ্যে থাকে, ফেরাস ফর্মটা ইউজ করে, বাট ডায়েটারি ক্ষেত্রে অনলি ফেরিক। ডায়েটারি হচ্ছে ফেরিক ফর্ম, ডায়েটারিটা হচ্ছে ফেরিক ফর্ম। ম্যাম এটা তো দিন বলছিলেন। হ্যাঁ সেটাই, ডায়েটারিটা হচ্ছে ফেরিক ফর্ম আর এটা হচ্ছে ফেরাস ফর্ম। এটাই বললাম, তোমরা কিন্তু পরীক্ষার সময় বলতে থাকো আয়রন প্রিপারেশন গুলির নাম যখন বলি তোমরা ফেরিক সালফেট, ফেরিক গ্লুকোনেট, না এটা ভুল, এটা মনে রাখবে। এই জন্য তোমাদেরকে I hammering you because in which point you because I know I have the experience of the 23 years of teaching experience আছে আমার, কাজে
তোমরা এটা বুঝতে পারতেছো যে কি কারণে আমি এটা বলছি আর কি, তোমরা ভুলটা এখান দিয়ে করো। ম্যাম ফেরাস গ্লুকোজ ম্যাম আমরা যদি ইন্ট্রাভেনাসলি আয়রনটা দিই ম্যাম তাহলে তো ফেরিক ফর্ম দিব নাকি? ওইটা দিব, ওইটা প্রিপারেশনের নাম আলাদা, আমি তোমাকে বলবো। জি ম্যাম। আমরা ইন্টারভেনাস সহজে বেশি একটা ইউজ করি না। আচ্ছা, ফেরাস গ্লুকোনেট 300 মিলিগ্রাম ট্যাবলেট কন্টেইনিং 35 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন, এখানে থাকতে হচ্ছে 35 মিলিগ্রাম। ফেরাস ফিউমারেট 200 মিলিগ্রাম ট্যাবলেট কন্টেইনিং 65 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। তাহলে এখানে দেখো ফিউমারেট আর সালফেট দোনোটাই কিন্তু 200 মিলিগ্রামের ট্যাবলেট, কিন্তু ফিউমারেটের মধ্যে থাকছে 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন আর সালফেটের মধ্যে থাকতেছে 60 মিলিগ্রাম। তাহলে সবচেয়ে বেশি কোনটাতে? 200 মিলিগ্রাম ট্যাবলেটে। হ্যাঁ হ্যাঁ, ফেরাস ফিউমারেট এর মধ্যে সবচেয়ে বেশি। ফেরাস ফিউমারেট containing maximum amounts of the ferrous fumarate containing 65 milligram of elemental iron, and it is 200 milligram tablet containing 65 milligram. তাহলে সালফেটের চেয়ে ফেরাস সালফেটের চেয়ে ফিউমারেটে সবচেয়ে বেশি তোমার আয়রন থাকে, কার্যকর মানে আয়রন। হ্যাঁ বেশি, হ্যাঁ আয়রন কন্টেন্ট একটু বেশি থাকে, 5 মিলিগ্রাম বেশি থাকে। ফেরাস সাকসিনেট 100 মিলিগ্রাম ট্যাবলেট কন্টেইনিং 35 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। 100 মিলিগ্রামের ট্যাবলেটে হ্যাঁ 30 থাকে, 35 মিলিগ্রাম। তুমি এখন তোমার which preparation will you give to your patient? It depends upon your patient's condition. তুমি কিভাবে দিবা, কতটুকু পর্যন্ত চাও তুমি, দিনে কয়বার করে দিবা, how many times you will give your dose schedule, how many times you will give to your patients. It depends on the condition of your, প্রত্যেকদিন কয়টা করে দিবা সেগুলো তোমার পেশেন্টের উপরে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। না আমি এটা লরেন্স থেকে বললাম, তোমরা ক্যাটাং এর মধ্যে আরেকটু অন্যভাবে আছে সেটাও দেখে নিতে পারো। আমি আর দুইটা দিয়ে তোমাদেরকে মাথাটাকে পাজল করতে চাই না, দুই রকম লেখা পড়া কোনো দরকার নাই। আমি এই জন্য একটাই দিলাম। আচ্ছা, ডোজ এলিমেন্টাল আয়রন হচ্ছে ডেইলি কতটুকু লাগে বডিতে, এলিমেন্টাল আয়রন মানে যতটুকু দরকার 100 to 200 মিলিগ্রাম পার ডে। এলিমেন্টাল আয়রন হচ্ছে 100 to 200 মিলিগ্রাম পার ডে দরকার আমাদের শরীরের জন্য। হ্যাঁ মানে এটার জন্য এটা আমার ডোজ হিসাবে এটাই আমরা দিই আর কি। এলিমেন্টাল আয়রন 100 থেকে 200 মিলিগ্রাম পার ডে আমি দিব, এটার বেশি কিন্তু উঠবো না। কেন আমি বললাম যে একটা when you prescribe to your patients, please don't give the elemental iron more than 200 milligram. তাহলে আমরা কতটুকু যেতে পারবো? 100 থেকে 100 মিনিমাম 1 থেকে 200 ধরে আমাকে থাকতে হবে। বুঝাতে পারলাম? 100 থেকে 200 মিলিগ্রাম you must give your patient from the range 100 to 200 মিলিগ্রাম পার ডে। এখন তুমি চিন্তা করো 100 মিলিগ্রাম করতে তুমি যদি ফেরাস সালফেট দাও, হ্যাঁ তাহলে কত দিতে হবে? সর্বোচ্চ 2টা থেকে 3টা দিতে পারবো না, সর্বোচ্চ 2টা থেকে 3টা দিতে হবে। 2টা দিতে পারবা, সর্বোচ্চ 3টা আর সর্বনিম্ন 2টা। হ্যাঁ এইটা সর্বোচ্চ 3টা তুমি দিতে পারো, এটা বেশি হয়ে যাবে, নলে ওই 4টা দিলে আবার পেশেন্টের রিকোয়ারমেন্ট 240 হয়ে যাবে, 4টা দিলে আবার 240 হয়ে যাবে। এখন তুমি ইচ্ছা করো যে না ঠিক আছে আমি তাহলে ফেরাস সালফেট ওইদিকে তুমি দেখো 35 করে দিতে পারো, ওই যে ফেরাস গ্লুকোনেটে 35 করে আছে, তুমি সেই হিসাবে একটা ব্যালেন্স করে দিতে পারো না? 4টা থেকে 6টা দেওয়া যাবে। হ্যাঁ 200 মিলিগ্রাম এটা মিক্স করে দিতে পারো। হ্যাঁ সেটা আর কি, তুমি দেখো 200 মিলিগ্রাম পর্যন্ত উঠাইতে তুমি মিক্স আপ করে দিতে পারো সালফেট আর গ্লুকোনেট। হ্যাঁ সবার তো ম্যাম একদম আপার রেঞ্জ লাগতেছে না ম্যাম, যে 200 মিলিগ্রাম সবার জন্য তো আপার রেঞ্জ লাগতেছে না, কারো হয়তো 100 তে হয়ে যাবে, কারো হয়তো 150 তে, কারো হয়তো 200। নট ইউ ডু নট
exceed above 200 milligram per মিলিগ্রাম day এটা বেশি যায় না এলিমেন্টাল আয়রন। কারণ এক্সেস আয়রন কিন্তু আমাদের বডিতে খারাপ এক্সেস আয়রন ইজ ভেরি হার্মফুল টু আওয়ার বডি কনস্টিপেশন, ডায়রিয়া অনেক কিছু। হ্যাঁ সেগুলি ছাড়া সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে তোমার ওই যে হেমোসিডারোসিস যেটা বেশি হেমোসিডারোসিস। ক্ষতি হ্যাঁ আচ্ছা প্রোফাইলেকটিকলি ধরো প্রেগন্যান্সি বা ইয়েতে তুমি দিবা হ্যাঁ তখন তুমি 30 মিলিগ্রাম পার ডে পর্যন্ত দিতে পারো সেগুলো ওই যে দেখো যেটার মধ্যে একটা করে দিতে পারো ফেরাস ইয়ে দিতে পারো 30 মিলিগ্রাম। হ্যাঁ সেটা আছে 35 মিলিগ্রাম করে দিতে পারো এটা এলিমেন্টাল আয়রন পার ডে। হ্যাঁ এলিমেন্টাল আয়রন 35 মিলিগ্রাম তুমি ওই যে তোমার প্রেগন্যান্সিতে প্রোফাইলেকটিকলি আমরা দিব প্রেগন্যান্সিতে বাচ্চা ওর যাতে এনিমিয়া ডেভেলপ না করে কারণ একটা বাচ্চার পেটের মধ্যে একটা ফিটাস তার জন্য এক্সট্রা লাগবে আমার তাহলে এটা প্রোফাইলেকটিক্যালি তাহলে আমার ফেরাস গ্লুকোনেট আমি ইউজ করতে পারি যেখানে 35 মিলিগ্রাম তোমার এলিমেন্টাল আয়রন হ্যাঁ সেটাই আর কি এটা তোমার দিয়ে দিবা তুমি দিতে পারলাম কতটুকু পর্যন্ত তুমি দিতে পারো একটা পেশেন্টকে দিয়ে দিলাম আর হলো প্রোফাইলেকটিক্যালি কতটুকু দেওয়া যায় আর কি তুমি একটা প্রেগন্যান্সিতে আমরা সাধারণত প্রোফাইলেকটিক্যালি দিই আচ্ছা কস্টলি রিলিজ হ্যাঁ প্রেগন্যান্সিতে 30 মিলিগ্রাম বলছে যে তোমার প্রোফাইলেকটিক্যালি আমরা ইউজ করতে পারি এটা বেশি দিলে অসুবিধা 5 মিলিগ্রাম বেশি দিলে খুব একটা অসুবিধা হবে না এটা আমার ফেরাস গ্লুকোনেটের মধ্যে আমার 35 মিলিগ্রাম আছে একটা ট্যাবলেটে 35 মিলিগ্রাম তাহলে একটা ট্যাবলেট ডেইলি দিলে পেশেন্ট ইট ইজ সাফিসিয়েন্ট কারণ এটা আমি প্রোফাইলেকটিক্যালি দিব কস্টলি ডিলেড রিলিজ এন্ড ওরাল প্রিপারেশনস আর নট ইউজফুল আমরা অনেক সময় ইউজ করি না ডিলেড রিলিজ প্রিপারেশন যে স্টোমাক পার হয়ে তারপরে যাব এরপরে অ্যাবজর্পশন হবে সেটা কিন্তু আর নট ইউজফুল ফর দে রিলিজ আয়রন বিয়ন্ড আপার স্মল ইন্টেস্টাইন কারণ হচ্ছে তারা রিলিজ করে আয়রনটাকে মানে স্মল ইন্টেস্টাইনকে পার করে তাহলে কিন্তু তখন আর অ্যাবজর্পশন ঠিকমতো হবে না হ্যাঁ where they do not absorb হচ্ছে ম্যাম আপার পোরশন অফ দা ডিউডেনাম হ্যাঁ আপার পোরশনে যে এইজন্য স্মল ইন্টেস্টাইনের পরে চলে গেলে কিন্তু আর এটা ইয়ে হবে না অ্যাবজর্পশন হবে না এইজন্য ডিলেড রিলিজ প্রিপারেশনটা আমরা it is not suitable for oral iron preparation অনেক সময় আমরা ডিলেড রিলিজ কতগুলো ইয়ে দেই প্রিপারেশন দেই তো তোমাদের প্র্যাকটিক্যালে আসলে তোমাদের প্র্যাকটিক্যালও তো এখনো হয় নাই প্র্যাকটিক্যালের জন্য এটা তোমাদের দরকার আচ্ছা মানে এই লেখাগুলো যেমন ডিলেজ রিলিজ প্রিপারেশন অমুক কি করব তোমাদেরকে নিয়ে বুঝতেছি না costly delayed release oral preparations are not useful for they release iron beyond upper small intestine parenteral iron preparations are iron dextran iron sorbitol তোমরা যেগুলো এই বই থেকে দেখে you must see your main book দেখে নিবা iron dextran iron sorbitol this is the older কি বললেন ম্যাম iron sorbitol iron dextran 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 iron dextran iron sorbitol 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 iron sorbitol আর নিউয়ার এখন নতুন কতগুলো আসছে সেটা হচ্ছে ফেরাস এগুলো ম্যাম এগুলোতে কি পার্সেন্টেজের কোনো হিসাব আছে নাকি ম্যাম এই প্রিপারেশন গুলোতে কারণ সবাই মানে ম্যাম এই যে আয়রন ডেক্সট্রান বা আয়রন সরবিটল এগুলোতে কি ম্যাম পার্সেন্টেজের কোনো হিসাব আছে কারণ না পার্সেন্টেজের হিসাব এখন না সব আমি না এগুলিতে কোনো ইয়ে নাই নাই আচ্ছা ফেরাস এই দুইটা অনেক পুরানো আয়রন ডেক্সট্রান আর আয়রন সরবিটল হচ্ছে পুরানো ড্রাগ নতুন আরো আসছে সেটা হচ্ছে ফেরাস সুক্রোজ আর দেখো এখানে কিন্তু আরেকটা আছে ফেরিক কার্বক্সি মেলটোজ ফেরিক কার্বক্সি মেলটোজ কারণ তোমারটা অ্যাবজর্পশন তোমার ফেরিক ফর্মে দিলেও কোনো অসুবিধা নাই কারণ এটা তো তুমি যাবে হ্যাঁ ঝামেলা নাই ইন্টেস্টাইনাল ব্যারিয়ার ক্রস করতে তার কোনো ঝামেলা নাই আচ্ছা ফেরিক কার্বক্সি মেলটোজ আর ফেরাস সুক্রোজ এই দুইটা নতুন নিউয়ার আচ্ছা একটা
আমাদের কিন্তু আমরা সব অলওয়েজ উই when we advise parenteral iron preparation একটা টোটাল একটা অ্যামাউন্ট আমরা we must calculate total amount of the iron should which one will be administered to the patient. এটাকে বলা হয় টোটাল ডোজ ইনফিউশন। কতটুকু আমি দিব সেটা একটা হিসাব করতে একটা ইয়ে আছে, একটা সূত্র আছে। সেই সূত্র ধরে কিন্তু কতটুকু আয়রন তুমি প্যারেন্টালে দিবে এটা কিন্তু আমাদের কি করে তারপর ইনফিউশনে দেওয়া হয়। আচ্ছা, এটা লেখো তোমরা 0.0476 এটা তোমার বইতেই পাবা। তারপর বলে দিচ্ছি 0.0476476 into lean body weight in kg, lean body weight in kg লিখছো 0.0476 into lean body weight in kg, কেজিতে in kg, lean body weight in kg। তারপরে একটা ইয়ে দাও, অবলিক দাও। দেখছো অবলিকটা তো জানো অবলিক কেমনে দেয়। হিমোগ্লোবিন ডেফিসিট, পার হিমোগ্লোবিন ডেফিসিট আর কি। এটা হচ্ছে হিমোগ্লোবিন অবলিক হিমোগ্লোবিন ডেফিসিট। আমি বুঝি না মেরে কি বাই করলাম ম্যাম, বুঝি না ম্যাম। হ্যাঁ আমি এটা কি বাই করতেছি আমরা, মানে 0.04 এটা বাই করতেছো, এটা বাই করতেছো। শোনো, এটা হচ্ছে কতটুকু অ্যামাউন্ট তুমি ইয়ে দিবা আয়রন ইনজেকশনের কত ডোজ দিবা তুমি, এটা হলো ডোজটা তুমি হিসাব করো। অ্যামাউন্ট কতটুকু দিবে একটা ইনফিউশনের মধ্যে, এটা আস্তে আস্তে করে যাবে এটা পেশেন্টের ইয়েতে সিস্টেমে সার্কুলেশনে। ঠিক আছে ম্যাম? লিন বডি ওয়েট বলতে কি বুঝাইছেন ম্যাম? লিনটা কি? তোমার আরে পেশেন্টের বডি ওয়েট যেটা লিন বডি ওয়েট যেটা, এটা হচ্ছে বডি ওয়েটটাই তুমি আগে দেখবা, দেখে পার হিমোগ্লোবিন ডেফিসিয়েটে এটা পার মানে অবলিক দিয়ে হিমোগ্লোবিন ডেফিসিট লেখো। এটাই হচ্ছে প্রতি হিমোগ্লোবিন ডেফিসিটে অতটুকু করে সে মানে তুমি তো কতটুকু যাবে। হ্যাঁ, হিমোগ্লোবিন ডেফিসিয়েট পার হিমোগ্লোবিন ডেফিসিয়েটে অতটুকু করে যাবে। প্লাস এতটুকু, এই যে তুমি এতক্ষণ লিখলা সেটার সাথে প্লাস দাও নিচে দিয়ে, এই পুরো লাইনের নিচে দিয়ে প্লাস দিয়ে। আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা দেখতে পারো কিনা। 1 গ্রাম পার 5 কেজি বডি ওয়েট, 1 গ্রাম পার 5 কেজি বডি ওয়েট। আমি দেখতেছি না, ক্যামেরাটা একটু। আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখা যায় কিনা দেখো তো, দেখা যায় কিনা দেখো এটা। হ্যাঁ নো ম্যাম, ম্যাম ব্যাক ক্যামেরাটা অন করেন ম্যাম। ব্যাক ক্যামেরা ম্যাম এটা আছে, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যায় ম্যাম। ক্যামেরা অফ হয়ে গেছে এখন, অফ হয়ে গেছে। এবার না ম্যাম। জি ম্যাম এবার দেখা যাচ্ছে। এই দেখো, এই যে এটা গুডম্যান গিলম্যানে পাবা, অথবা ইয়েতে যাই হোক কোনো না কোনো বই থেকে আমি নিয়েছি, হয় গুডম্যান গিলম্যানে ক্যাটজার। আচ্ছা এইটা তোমার কঠিন আছে, তোমাদেরকে আরো সহজ করে আরেকটা দিচ্ছি। শোনো আরেকটা লেখো তোমরা, যদি এটা শোনো এটা নাহলে বাদ দাও, তোমাদের আরো সহজ আরেকটা দিচ্ছি ক্যালকুলেশন। এটা আরো সহজ। 4.4 লেখো, 4.4 into body weight in kg। এটা আরো সহজ, ওইটা না হয় না লেখো, এটা গুডম্যান গিলম্যান, ওটা আরো বেশি কঠিন। আচ্ছা 4.4
into body weight in kg into hemoglobin deficit কতটুকু আমার হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি আছে into hemoglobin deficit গ্রাম পার ডিএল মানে প্রতি গ্রাম পার ডিএল এ যতটুকু হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি আছে সেইটা দিয়ে পূরণ করো তাহলে কি দেখো আবার দেখাচ্ছি এইটা হিসাব করো দেখা যাচ্ছে 4.4 into body weight in kg 4.4 into body weight in kg into hemoglobin deficit গ্রাম পার ডিএল এ প্রতি গ্রাম পার ডিএল এ কতটুকু হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি সেটা দিয়ে পূরণ করো সেটাই হচ্ছে তোমার কতটুকু আয়রন তোমাকে দিতে হবে এই পেশেন্টকে এটার একটা হিসাব এটা হলো সহজ আগেরটা না লিখলেও হবে ওইটা অবশ্য গুডম্যান গিভেন এর বেশি কঠিন করে দেয়া আছে ম্যাম একটা ক্লিনিক্যাল এক্সাম্পল দিলে ভালোই তো ম্যাম ক্লিনিক্যাল এক্সাম আমি তো তোমাকে বললাম যে 4.4 লেখো এক্সাম্পল আর কি দিব কতটুকু অ্যামাউন্ট তোমাকে দিতে হবে সেটাই তো এটার হিসাব ধরো তোমার প্রতি গ্রাম পার ডিএল এ আমার তোমার হলো গিয়ে 5 মিলিগ্রাম তোমার আছে কি জানি বলে ডেফিসিয়েন্সি আছে বা মানে আর হচ্ছে বডি ওয়েট তোমার ধরো 60 কেজি হ্যাঁ তাহলে 5 মিলিগ্রাম ইনটু 60 কেজি ইনটু 4.4 ইনটু বডি ওয়েট ইন কেজি ইনটু হিমোগ্লোবিন ডেফিসিট পার গ্রাম ডিএল মানে হিমোগ্লোবিন ডেফিসিটটা বাইর করব কিভাবে ওই যে নরমাল লিমিট থেকে এখন যত আছে তত থেকে বিয়োগ করলে তো ম্যাম ডেফিসিটটা বের হবে নাকি না সেটা তো তুমি আস্তে আস্তে করে কতটুকু তুমি দিবা না ম্যাম ওই যে ডেফিসিয়েন্সিটা কতটুকু আছে এটা কিভাবে বাইর করব আয়রন ডেফিসিয়েন্সি এই জন্য তো শোনো প্যারেন্টাল আয়রন ইজ নট প্রেফারেবল ওভার দা ওরাল তোমারে কি বলতেছি আমি এই জন্য তো আমরা দেই না এটা কিন্তু আবার অ্যানাফাইলেকটিক শকে যায় পেশেন্ট ইট ইজ নট গুড এই জন্য তো বলা হয় যে দরকার হলে ব্লাড ট্রান্সফিউশন করো ইট ইজ বেটার blood transfusion is better than the parenteral iron when will you give only if there is malabsorption তখন তুমি দিবে তখন তার উপায় নাই নরমালি কিন্তু আমরা এটা প্রেফার করি না বুঝাইতে পারলাম জি ম্যাম তাহলে এত হওয়ার দরকার না অরিড হওয়ার দরকার নাই কখন করবা যখন কোন ধরনের malabsorption আয়রন অ্যাবজর্পশন হইতেছে না সেই ক্ষেত্রে দিবা So what are the adverse effects of the iron? এখানে কিন্তু if the question comes in the written, you must write that oral adverse effects of the oral iron preparation, adverse effects of the parenteral iron preparation. এখানে কিন্তু দুইটার কিন্তু দুই রকম হয়। oral iron preparations এর adverse effect গুলো কি আমি এখন বলছি। একটা হচ্ছে epigastric pain oral iron preparation এর adverse effects are epigastric pain heartburn nausea vomiting metallic test দেখো metallic test this question comes in your OSP name the drugs which causes metallic test এইটা একটা পেলা oral iron preparation এ metallic test হয় আরেকটা হচ্ছে মেট্রোনিডাজল হয় এগুলি তোমরা জেনে নিবা কোন কোন ড্রাগে মেটালিক টেস্ট করে এটা it is one of the viva question and also one of the OSP question তাহলে মেটালিক টেস্ট হয় স্টেইনিং অফ টিথ দাঁতের মধ্যে স্টেইনিং হয়ে যায় স্টেইনিং অফ টিথ কনস্টিপেশন ডায়রিয়া আরে দুইটাই হতে পারে it may be person to person vary this karo diarrhea hobe karo constipation hobe constipation is due to its astringent effect and it is more common than the diarrhea constipation is more common than the diarrhea and it is due to its astringent effect and it is more common diarrhea is less common why diarrhea occur due to its irritant action diarrhea is due to its irritant action. Now the parenteral iron. What are the adverse effects of the parenteral iron? Pain at the site of injection, pain at the site of injection,
পিগমেন্টেশন অফ স্কিন, যেখানে দিবা সেখানে পিগমেন্টেশন হবে। সাইট অফ পিগমেন্টেশন অফ দ্য স্কিন, ও না সাইট অফ না না, এটা হচ্ছে পিগমেন্টেশন অফ দ্য স্কিন। আর পেইন হবে এট দ্য সাইট অফ ইনজেকশন। স্টেরাইল অ্যাবসেস, অ্যাবসেস হতে পারে অনেক ম্যাম সময়। পিগমেন্টেশন কি লোকালি হবে নাকি ম্যাম ফুল বডিতে হবে? না না, লোকালি না, এটা সারা শরীরে হতে পারে। জেনারেলাইজ। হ্যাঁ, জেনারেলাইজ। আর পেইনটা হবে লোকালাইজ, যেখানে দিবা সেখানে। ফিভার, জ্বর আসতে পারে। হেডেক, মাথা ব্যথা করতে পারে। হেডেক হবে। পরে কি বলছেন ম্যাম? হেডেক, ফিভার, ফিভার, হেডেক, ফ্ল্যাশিং, ফ্ল্যাশিং হতে পারে। পালপিটেশন, পালপিটেশন, চেস্ট পেইন, ডিসপনিয়া, শ্বাসকষ্ট হতে পারে। ডিসপনিয়া, লিম্ফ নোড এনলার্জমেন্ট, দেখো লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে এই আয়রন, প্যারেন্টাল আয়রনের জন্য। অ্যানাফাইলেক্টয়েড রিঅ্যাকশন, অ্যানাফাইলেক্টয়েড রিঅ্যাকশন, অ্যানাফাইলেক্সিসের মতোই আর কি, অ্যানাফাইলেক্টয়েড রিঅ্যাকশন। দিজ আর দ্য অ্যাডভার্স এফেক্টস অফ দ্য আয়রন প্রিপারেশন। শুধু যদি এই কোশ্চেনটা আসে তাহলে দুইটাই দিতে হবে। আর যদি বলে ওরাল আয়রনের অ্যাডভার্স এফেক্ট কি, আর যদি বলে শুধু প্যারেন্টাল, শুধু প্যারেন্টালটা দিবা। একটার সাথে একটা, এইটাই হচ্ছে তোমাদের কোশ্চেন। তোমরা যদি মনে করো দুইটা দিলে আমি বেশি নাম্বার পাবো, না। কোশ্চেন যদি থাক, if the question is the parenteral iron only, you write the parenteral iron, never ever be over smart, বেশি ওভার স্মার্ট হয়ে যাবে, কারণ তুমি তাহলে কোশ্চেনই বুঝো নাই। এটাই বলবে টিচার, যে তুমি বুঝোই না কোনটা দিতে, তুমি মনে করছো বেশি দিলে বেশি নাম্বার। নো, তুমি বুঝছো কিনা সেটাই তো আমার দরকার। যদি ওরালের আসে শুধু ওরালেরটা দিবা, আর প্যারেন্টাল আসলে প্যারেন্টাল দিবা। আর ইফ দ্য কোশ্চেন ইজ অনলি the adverse effect of iron preparations, তাহলে দোনোটাই দিবা। তোমাদেরকে এখন আমার কোশ্চেন বুঝাইতে হয় যে অ্যানসার কিভাবে দিবা, কারণ তোমরা রিটেনে ফেল করে বসে থাকো সবগুলো। আচ্ছা, acute iron poisoning, very important, very important, acute iron poisoning seen in infants and children, এটা বাচ্চাদের বেলায় বেশি দেখা যায়। আয়রন পয়জনিং এর কি বলছেন ম্যাম? কথা বুঝা যায় না ম্যাম। হ্যাঁ, আয়রন আরেকবার একটু কি বলবো? হ্যাঁ, কি বললেন? পয়জনিংটা আবার বলতেছে, অ্যাকিউট আয়রন পয়জনিং ইজ ভেরি, মানে এটা বেশি দেখা যায় হচ্ছে ইন চিলড্রেন এন্ড ইনফ্যান্টস, বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। অ্যাকিউট আয়রন পয়জনিংটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ইজ সিন ইন ইনফ্যান্টস এন্ড চিলড্রেন। এই সব কথাই কি লিখতে হয় নাকি? মাথার মধ্যে কিছু নাই খালি লিখতে পারে না। শর্ট হ্যান্ড শিখো নাই কেন? শর্ট হ্যান্ড শিখতে হবে। What are the manifestation of the acute iron poisoning? এই বাচ্চাদের কেন হয় বলো তো দেখি, তোমাদের আইডিয়া আছে? ম্যাম তাদের তো হচ্ছে যে ম্যাম রিকোয়ারমেন্ট লেভেলটা খুব একটা বেশি না। আরে দূর, তোমার হয়তো দাদি নানি কেউ হয়তো ওই যে প্রিপারেশন যেগুলো আছে, হয়তো আয়রনের অনেক সময় সলিউশন ইয়ে তো পাওয়া যায়, ওরাল আয়রনের হয়তো লিকুইড প্রিপারেশন কিছু একটা আছে, চাট করে খায় ফেললো বাচ্চাটা বোতলের মধ্যে, খেয়াল করলো না, মিষ্টি মিষ্টি লাগলো, খায় ফেললো, তখনও কিন্তু পেতে পারে। এই জন্য বাচ্চাদের হয়ে যাইতে হয় বেশি। আবার অথবা অনেক সময় দিলা তুমি ঠিক মতো ডোজ ইয়ে করতে পারলা না, ইফ ইউ ওভারডোজ দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যালকুলেশনে তোমার যদি ভুল হয় তাহলে ওইটা অ্যাকিউট আয়রন পয়জনিং হয়ে যেতে পারে চিলড্রেনের ক্ষেত্রে। আচ্ছা, what are the manifestations? ভমিটিং, বমি হবে, অ্যাবডোমিনাল পেইন, হেমাটোমেসিস মানে রক্ত বমি হওয়া, যেটা হেমাটোমেসিস, ভমিটিং উইথ ব্লাড স্টেন ভমিটিং, এটা হচ্ছে গিয়ে হিমাটোমেস, ব্লাড মানে ব্লাডই যাবে, বমির সাথে ব্লাডই যাবে। ডায়রিয়া, এখানে কি ইরিটেন্ট এফেক্টটা বেশি হবে, কনস্টিপেশন হচ্ছে এটা হবে, ডায়রিয়াটা বেশি। লেথার্জি, লেথার্জি, সায়ানোসিস, সায়ানোসিস, ডিহাইড্রেশন, কারণ ডিউ টু ভমিটিং ডিহাইড্রেশন ডেভেলপ করবে। সায়ানোসিস, ডিহাইড্রেশন, অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস, কনভালশন, কনভালশন,
কনভালশন, ফাইনালি শক। ফাইনালি কি হতে পারে? শক হতে পারে, কার্ডিওভাস্কুলার কলাপস হতে পারে, ডেথ, একেবারে মরা। আয়রন পয়জনিং কিন্তু অনেক, অ্যাকিউট আয়রন পয়জনিং এর ডেথ রেট ইজ ভেরি হাই। অন্যগুলির চেয়ে আয়রন পয়জনিং এর ডেথ রেট ইজ ভেরি হাই। আচ্ছা, in few cases death occurs early but is delayed to 12 to 36 hours in majority. অনেক মানে খুব কম ক্ষেত্রে কিন্তু 6 ঘন্টার ভিতরে মারা যায়, কিন্তু তার বেশিরভাগ ক্ষেত্রে একটু ডিলে হয়, যেমন 12 ঘন্টা পরে অথবা 36 ঘন্টা পরে ওই পেশেন্ট মারা যেতে পারে অ্যাকিউট আয়রন পয়জনিং এ। What are the pathology? What are the pathology of the acute iron poisoning কেন হয় বলো? হ্যাঁ, প্যাথোলজিটা কি হয়? ওই তখন শরীরের মধ্যে কি হয় পয়জনিং? একটা হচ্ছে হেমোরেজ and inflammation in gut. কি হয় তোমার প্যাথোলজিটা কি একটু দেখি আয়রন পয়জনিং এ? হেমোরেজ and inflammation, hepatic necrosis, brain damage. This is the pathology of the acute iron poisoning. কি হতে পারে? Hemorrhage and inflammation in the gut, hepatic necrosis হবে, আর brain damage হবে। ট্রিটমেন্ট কি? What are the treatment of the iron poisoning? আচ্ছা, বাসায় হয়ে গেল, এখন বাসায় ওরালি কিছু খেয়ে ফেললো, তুমি দেখে ফেললার সাথে সাথে, তো কি করবা? কোনটা দিলে অ্যাবজর্পশন হবে না আয়রনের? কোনটা খাওয়ালে আয়রনের অ্যাবজর্পশন হবে না? চারকোল ম্যাম। মিল্ক, এগ ইয়ক। বাসার মধ্যে তুমি কি পাবা? ডিম তো অন্তত বাসায় অনেকেরই থাকে, ডিম খাওয়াই দিবা। এন্ড মিল্ক টু কমপ্লেক্স উইথ দ্য আয়রন, এরা আয়রনের সাথে কমপ্লেক্স করে তোলে, তোমাকে আর বডিতে অ্যাবজর্ব হতে দিবে না। এগ ইয়ক এন্ড মিল্ক ওরালি টু কমপ্লেক্স আয়রন, আয়রনকে কমপ্লেক্স করে ফেলে সে। সাথে সাথে বাসার মধ্যে এটা দিয়ে ফেলবা। আচ্ছা, এখন তুমি হয়তো হাসপাতালে নিয়ে গেলা, গ্যাস্ট্রিক ল্যাভেজ উইথ সোডিয়াম বাইকার্বনেট। গ্যাস্ট্রিক ল্যাভেজ মানে স্টমাক ওয়াশ তুমি দিবা উইথ সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, আয়রনের অ্যান্টিডোট কিন্তু আছে, ডেসপেরিঅক্সামিন। এটা পরীক্ষা জিজ্ঞাসা করে, ডেসপেরিঅক্সামিন। যদি কোনো, if you have any confusion about the spelling or pronunciation, you must see your textbook. Desperioxamine 5 to 10 milligram in 100 ml saline left in stomach. স্টমাকের মধ্যে তুমি রেখে আসবা, গ্যাস্ট্রিক যখন স্টমাক ওয়াশ করে তারপরে তুমি এই ইয়েটা ফেলে আসবা, এই আয়রনের যে অ্যান্টিডোটটা ডেসপেরিঅক্সামিন টুকু আছে সেই হিসেবে তুমি দিবা। তারপর আরেকটা ডায়াজিপাম আইভি ফর কনভালশন ইজ প্রেজেন্ট। আয়রনের যদি ওই সময় যদি তোমার কনভালশন হয় পেশেন্টের, তখন অনলি দেন ইউ গিভ দা মানে টু প্রিভেন্ট কনভালশন। এটা অবশ্য if there is convulsion present, give diazepam IV. কনভালশন না থাকলে তোমার কোনো প্রয়োজন নাই। বুঝছো? বুঝাতে পারলাম? ট্রিটমেন্টটা আমি সবটা ঠিকভাবে দেখতে পারি। হ্যাঁ, this is the treatment of the acute iron poisoning. হ্যাঁ, এটা গেল। আর এখন আসো ক্রনিক আয়রন টক্সিসিটি। Chronic iron toxicity, it is known as overload, যেটা known as hemochromatosis. আয়রন কোথায় কোথায় ডিপোজিট হতে পারে বলো? তোমরা পড়ো না এর মাঝখানে, তোমরা তো এক্সট্রা পড়ার জীবনও পড়বা না। এটা আমি যে পড়াচ্ছি সেটা তো তোমরা একটু দেখবা, সেটা না ম্যাম। লিভারে হয় ম্যাম, হার্ট, প্যানক্রিয়াস। লিভারে, এটা হার্টে হয়, প্যানক্রিয়াস। iron deposit in the heart, pancreas, other organ can lead to organ failure and death.
heart, pancreas and other organ can lead to organ failure and death. তখন হয় কি আয়রনটা যখন এসব জায়গায় তোমার হয়ে জমে যায়, এই যে হিমোক্রোমাটোসিস বলা হয়, তখন দেখা যায় অর্গান ফেলিউর হয়। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা তো এতক্ষণ ডেসপ্রিক্সামিন তোমাকে বললাম যে ইট ইজ ওয়ান অফ দা অ্যান্টিডোট অফ দা আয়রন, এটা একটা কেমিক্যাল অ্যান্টাগনিজম করে। রিসেন্টলি অ্যান ওরাল iron chelator also comes in the market. Oral iron chelator মানে ওরালি দেয়া যাবে, আইএম না দিয়ে ওরালি দেয়া যাবে। যেমন ডেসফেরা সিরক্স, ডেসফেরা সিরক্স, ডিসফেরা সিরক্স, DESFERASIROX, Dyspera Xerox, Xerox, SIROX, Dyspera Xerox, Dyspera Xerox, SIROX, DESFERASIROX has been approved for the treatment of iron overload. মানে chronic iron overload এ আমরা এটা আরেকটা চলে আসছে, ওরালি তুমি আয়রন চিলেটার ইউজ করতে পারো। আচ্ছা, it is not clear whether Dyspera Xerox is as effective as desferrioxamine at protecting heart from iron overload. At protecting iron overload হার্টের মধ্যে যে হয় সেটা থেকে যে ডেসপেরিওক্সামিনের চেয়ে সে খুব ভালো কাজ করে কিনা এখন পর্যন্ত এটা জানা যায় নাই। It is not clear whether Dyspera Xerox is as effective as desferrioxamine at protecting heart from iron overload. হার্টকে আয়রন ওভারলোডের থেকে প্রোটেক্ট করতে পারে কিনা ভালোভাবে, এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। যদিও এটা মার্কেটে চলে আসছে, এটা সম্বন্ধে এখনো ক্লিয়ার হওয়া যায় নাই। তবে তার মানে কি ডেসফেরিওক্সামিন বেস্ট। আচ্ছা আচ্ছা, একটা কোশ্চেন আসতে পারে, when you will advise oral মানে parenteral iron therapy, তার মানে কি ইন্ডিকেশন অফ দা parenteral iron therapy, যেমন হচ্ছে এক নাম্বার হচ্ছে ওরাল আয়রন ইজ নট টলারেটেড, যেমন বাউল আপসেট ইজ টু মাচ, যখন বেশি টু মাচ ফেলিউর টু অ্যাবজর্ব ওরাল আয়রন, যেমন হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনিক ইনফেকশন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওগুলিতে অনেক সময় অ্যাবজর্পশন হয় না, তখন এটা ডিক্রিজ হয়ে যায় ডিক্রিজ আয়রন অ্যাবজর্পশন ইন দা রিউমাটয়েড আর্থ্রাইটিস। নন কমপ্লায়েন্স টু ওরাল আয়রন, কেউ যদি নিতে না চায় ওরালি দেও, এবার ওরা ইনজেকশন ফর্মে, ওদের ক্ষেত্রে নিতে চাইতে। হ্যাঁ, ইন্ডিকেশনের লাইনটা বুঝি নাই ম্যাম, প্রথমে কি বলছেন? ইন্ডিকেশন একটা হচ্ছে যখন ওরাল আয়রন টলারেট করা যায় না, কেউ নিতে পারে না, যেমন বাউল আপসেট যদি থাকে, যেমন বমি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তুমি দিতে পারতেছো না, তার সারাক্ষণই বমি হইতেছে, তুমি দিবা ওরাল? Whether you will give the oral preparation if there is condition of the vomiting? No. তখন তোমার প্যারেন্টাল রুটে দিবা। তারপরে ফেলিউর অফ অ্যাবজর্পশন, যেমন ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম হতে পারে, যেমন ক্রোনস ডিজিজ, তারপরে হচ্ছে কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেগুলো এগুলো আর কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ক্রনিক ইনফ্লামেশন যদি বডিতে থাকে, দ্যাট ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওই সময় নাকি আয়রন অ্যাবজর্পশনটা কমে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে দেখা যায় যে এটা কমে যায়, আয়রনের ইয়েটা মানে তোমার অ্যাবজর্পশনটা কমে যায় সেই ক্ষেত্রে। তারপর পেশেন্টস নন কমপ্লায়েন্স, মানে কি পেশেন্ট নিতেই চায় না, ওরাল আয়রন খেতেই চায় না, তখন ওরে বলো ইনজেকশন দিয়ে ওর একটা শাস্তি দাও, ইনজেকশন দিব, তাহলে ওরালটা যখন নিতে চাচ্ছ না, তাহলে ইন প্রেজেন্স অফ সিভিয়ার ডেফিসিয়েন্সি উইথ এটা ইন along with erythropoietin, oral iron may not be absorbed at sufficient rate to meet the demand. এটা অনেক সময় যদি ওরাল আয়রনটা যদি না অ্যাবজর্ব হয় সাফিসিয়েন্টলি, তখন আবার ইরাথ্রোপয়েটিনের সাথে
এটা ইউজ করা হয়, দিয়ে দেওয়া হয়। ইন প্রেজেন্স অফ কি বললেন ম্যাম? আচ্ছা, ইন প্রেজেন্স কোনটা? ডেফিসিয়েন্সি মানে ক্রনিক ব্লিডিং হচ্ছে তোমার, ক্রনিক ইলেকট্রোপয়েটিনের সাথে ইরেথ্রোপয়েটিনটা হচ্ছে অনেক সময় ইরেথ্রোপয়েটিনের সাথে অ্যাড করে দেওয়া হয় আয়রনটা, এই প্যারেন্টাল আয়রন, বুঝছো? তো ওরাল আয়রন মে নট বি অ্যাবজর্ব অ্যাট সাফিসিয়েন্ট রেট টু মিট দ্য ডিমান্ড। অনেক সময় যখন মানে দেয়া হচ্ছে কিন্তু সে ঠিক মতো অ্যাবজর্ব হচ্ছে না, তখন আবার ইরেথ্রোপয়েটিনের সাথে অ্যাড করে এটা দিয়ে দেওয়া হয়। যখন ওই যে ইরেথ্রোপয়েসিসটা খুব তাড়াতাড়ি জন্য দরকার আমাদের, সেই ক্ষেত্রে ইরেথ্রোপয়েটিনের সাথে আয়রন সহ আমরা অ্যাড করে দিই আর কি। হইছে, this is sufficient for today.